নমস্কার, সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, কুশলে রয়েছেন। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু রাষ্ট্রের সংকট নিয়ে। গত পরশুদিন দোহাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন যে ভারত আমাদের সাথে জিরো ট্যারিফের প্রস্তাবনা পাঠিয়েছে। জিরো ট্যারিফ মানে কোনো রকম শুল্ক ভারত নেবে না। যদিও এ সংক্রান্ত বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য রাখেননি। তিনি বলেছেন যে আমেরিকার সাথে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, দুই রাষ্ট্রের লাভ হয় এরকম একটা আলোচনা চালানো হচ্ছে। মানে ভাষা একটা বিবৃতি, সুস্পষ্ট কোনো জবাব নেই। এখন এই জিরো ট্যারিফটা কি জিনিস? জিরো ট্যারিফ অর্থাৎ এইখানে বলা হয়েছিল যে যেহেতু ভারতবর্ষ সব থেকে বেশি শুল্ক নেয়, সেহেতু আমেরিকা প্রেসিডেন্ট এবার নির্বাচনের পর জিতে এসে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার যে ট্যারিফ নীতি চালু করেছিলেন, তাতে কর পরিকাঠামোতে ভারতের ওপর বেশ অনেকটাই ট্যাক্সেশন চাপিয়েছিল। এখন এই যে জিরো ট্যারিফ, এই জিরো ট্যারিফের ফলে ভারতের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে যদি সত্যি এটি হয় যে জিরো ট্যারিফ। এখন সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, কিন্তু ভারতের বর্তমান শাসক দল বা প্রধানমন্ত্রী বা তার এই ক্যাবিনেট মন্ত্রিসভা, তারা ভারতের জনগণকে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে নারাজ। জিরো ট্যারিফের ফলে আত্মনির্ভর ভারত কিন্তু আর হবে না, সেক্ষেত্রে পরনির্ভর ভারত হতে হবে। ঠিক স্বদেশী আন্দোলন যে অর্থে গান্ধীজি শুরু করেছিলেন, বা রজনীকান্ত যে লেখা গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে আমার এর বেশি আর সাধ্য নাই, ওই দিন আসতে আর হয়তো বেশি সময় লাগবে না। ভোকাল ফর গ্লোবাল মুখ থুবড়ে পড়েছে, মেক ইন ইন্ডিয়া হয়তো আর থাকবে না। মেক ইন ইন্ডিয়া, তখন এই মেক ইন ইন্ডিয়া হয়ে যাবে মেক ইন আমেরিকা, এবং তার রং, প্রচার, ফ্লেক্স সবটাই আনতে হবে আমেরিকা থেকে। জিরো ট্যারিফের ধরুন আপনি বাজারে গেলেন, এই সব থেকে আগে মূল বিষয় যে ট্যারিফ যখন নেওয়া হয়, মানে কর যখন নেওয়া হয়, সেটি যেরকম একটি রাষ্ট্রের রাজস্বতে ডিরেক্ট অর্থ ঢোকে, অর্থের যোগান হয়, রাজকোষ ভরে, তার সাথে সাথে সেই রাষ্ট্রের যে শিল্প হোক, এগ্রিকালচার, কৃষি হোক, তাকেও কিন্তু সুরক্ষিত করা হয়, একটা সিকিউর জোনের মধ্যে রাখা হয় এই ট্যাক্স বা ট্যারিফের কারণে বা শুল্কের কারণে। এক্ষেত্রে এই যে জিরো ট্যারিফ যদি হয়, তাহলে এই জিরো ট্যারিফে দেখা গেল আপনি নিকটবর্তী কোনো একটা মার্কেটে যাচ্ছেন, এখন তো মার্কেটের ছড়াছড়ি, তো যে কোনো মোড় হোক বা আরো যা কিছু রয়েছে, সুপার মার্কেট যেগুলো রয়েছে, অনলাইন হোক, তো আপনি কোথাও গেলেন, সেখানে ধরুন আপনি সয়াবিন কিনছেন, তো নিউট্রেলা, গণেশ, অনেকেরই সয়াবিন রয়েছে। যদি দেখেন যে আপনার মানে আমাদের দেশীয় যে প্রোডাক্ট, সেই দেশীয় প্রোডাক্টের পাশাপাশি আমেরিকান একটি প্রোডাক্ট বা বিদেশি প্রোডাক্ট, আমেরিকার প্রোডাক্টই ধরছি, আমেরিকার একটি সয়াবিন প্রোডাক্ট অত্যন্ত মানে প্রায় দুটোর দামই প্রায় সেম, আপনি তাহলে কোনটাকে নেবেন? অবশ্যই আমেরিকার প্রোডাক্টটাকেই আপনি আগে চুজ করবেন। যতই আমরা বলি না কেন স্বদেশি স্বদেশি স্বদেশি, আগে আমরা আমেরিকার প্রোডাক্টটাই চুজ করব, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে যখনই আমরা আস্তে আস্তে ওই পরনির্ভরশীল হয়ে উঠবো, আমি আমেরিকার একটা সয়াবিন কিনলাম, পরবর্তীতে এরকম আরো অনেক প্রোডাক্ট আসবে জিরো ট্যারিফ, ফলত এই ভারতবর্ষ আমাদের রাষ্ট্রের সয়াবিনের নিউট্রেলার আমব্রেলা উল্টাবে, এমনকি গণেশও উল্টে যাবে। ভারতীয় মার্কেট বা বাজারের গণেশ তখন উল্টাবে, কারণ ওই দামে
আমেরিকান প্রোডাক্ট আমি পাচ্ছি। এবং এটা তো খুব সত্যি কথা যে এর জন্য টেসলার গাড়ি বা আমেরিকান যে মদ কোম্পানি তাতে তো শুল্ক ভারত সরকার ইতিমধ্যে অনেক শতাংশ কমিয়ে দিয়েছে, অনেক শতাংশ। এবং সেগুলো কোনো টেলিভিশন মিডিয়া বা গদি মিডিয়া ফলো করে দেখায় না, বলেও না, এ নিয়ে কোনো বিতর্ক সভাও হয় না। আপনি আরটিআই করেন, তার জবাবও আপনি পাবেন না। রাষ্ট্রের অবস্থা আজ অত্যন্ত শোচনীয়। রাষ্ট্র আজ পরনির্ভরশীল হয়ে উঠেছে মোদিজির নেতৃত্বে। এখন আমেরিকার ভারতের যে কৃষি ব্যবস্থা, এই এগ্রিকালচারের উপর একটা নজর, এবং যদি ভারতবর্ষের এগ্রিকালচারের উপর আমেরিকার এই নজর আসে, কুপ্রভাব পড়ে, তাতে কিন্তু ভারতের অর্থনীতি একদম বিধ্বস্ত হয়ে যাবে। বেকারত্ব আরো বাড়বে, কলকারখানা বন্ধ হবে, এবং আমেরিকা চাইছে যেন তেন প্রকারণে হোক ভারতবর্ষ তার পরাধীন, মানে তার অধীনে থাকে। সে কন্ট্রোল করবে ভারতের ইকোনমিকে। এবং এটা তো শুধু তাই নয়, এই যে এই এলেন মাস্ক, এই এলেন মাস্কের যে সংস্থা, অলরেডি যাতে মোদিজি মানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, তার সাথে রয়েছেন ভারতী এয়ারটেল আর আম্বানি গ্রুপ। তো অলরেডি তো ঢুকে গেল, অলরেডি ঢুকে গিয়ে যেখানে আমাদের দেশীয় সংস্থা বিএসএনএল, তার অবস্থা অত্যন্ত শোচনীয়, সেখানে আমেরিকান সংস্থাকে নিয়ে আসা হচ্ছে, এবং নিয়ে এসে অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েও দেওয়া হয়েছে, সম্ভবত কাজ শুরু হবে। জিরো ট্যারিফ অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের অর্থনীতির জন্য, রাষ্ট্রের কৃষি শিল্প সবকিছুর জন্য এই জিরো ট্যারিফ যদি হয়, এক শোচনীয় দিন। গান্ধীজি আর নেই, স্বদেশী আন্দোলন কে করবেন জানা নেই। স্বদেশীর তো বহু নমুনা দেখলাম, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর গ্লোবাল, মেড ইন ইন্ডিয়া, রমরমা করে পোস্টার, অবশেষে নতি শিকার আমেরিকার কাছে, বশ্যতা শিকার আমেরিকার কাছে। মানে একটার পর একটা ধামাকা। নির্বাচনী প্রচারে জিতে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে ভারতের লোকসভা নির্বাচনের প্রক্রিয়াকরণের জন্য $21 মিলিয়ন দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে, আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী মোদীকে, কাকতালীয়ভাবে সেই দিন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড একদম প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিলেন যে ইভিএম এ কারচুপি করে, হ্যাক করে নির্বাচনের যে ফল তা পরিবর্তন করা যায়। এখন এটা একটা বড় ইঙ্গিত, এ একটা গভীর তথ্য আসছে, এটা নিয়ে পরে বলছি যে কেন এটা মানে গভীর তথ্য, বড় ইঙ্গিত। আর কেনই বা মোদিজি চুপ? যদি সত্যি তাই না হয়, মোদিজি বলতে পারতেন। জিরো ট্যারিফ নিয়ে বিদেশ মন্ত্রক নির্বাক, জিরো ট্যারিফ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাক, $21 মিলিয়ন নেননি সেটাও তিনি বলছেন না, ইভিএম এ কারচুপি গোয়েন্দা প্রধান আমেরিকার তিনি স্বীকার করছেন সংবাদ মাধ্যমের সামনে, ভারতের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী নির্বাক। এবার আসি অ্যাপেলকে নিয়ে। গতকাল ডোনাল্ড ট্রাম্প, অ্যাপেলের প্রধান, তার সাথে ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, তো ডোনাল্ড ট্রাম্পের তার সাথে কিছু মতানৈক্য ছিল। সেই মতানৈক্য দূর করতে তিনি অ্যাপেলের যে প্রধান তাকে বলছেন যে আপনি আমার দেশে বিনিয়োগ করুন, কিন্তু আপনি তা না করে আপনি ভারতে বিনিয়োগ করছেন, যেটি আর করা যাবে না। অ্যাপেলের 3টে ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে 2টি তামিলনাড়ুতে আর একটা কর্ণাটকে, একটা কর্ণাটকে। তো এই 3টে ফ্যাক্টরি থেকে এই ম্যাকবুক, আইফোন, আইপ্যাড এগুলি উৎপাদন হয়, এবং তা আমেরিকার বাজারেও বিক্রি হয়। ভারতবর্ষে উৎপাদিত প্রায় 50% আইফোন বা অ্যাপেলের প্রোডাক্ট আমেরিকায় বিক্রি হয়। ফলত
এই যে হুমকি যে আপনি ভারতে এসে ব্যবসা করতে পারবেন না বা বিনিয়োগ করতে পারবেন না, মানে এখানে উৎপাদন বৃদ্ধি, অ্যাপেলের উৎপাদন বৃদ্ধি হচ্ছে বলে অ্যাপেল সংস্থা চাইছে যে তারা ভারতবর্ষে আরো বেশ কয়েকটা ফ্যাক্টরি তৈরি করতে, কারণ এখানে সব থেকে কম উপার্জনে মানে কম পয়সায় শ্রমিক পাওয়া যায়। এটা তো যে কোনো একটা শিল্পপতি বা শিল্প গোষ্ঠী বা একজন ব্যক্তি যে ব্যবসায়ী ট্রেডার, সে তো নানা দিক বিবেচনা করে তারপরে তো তার ব্যবসাটাকে কোন রাষ্ট্রে কি কারণের জন্য আমি সেখানে ব্যবসাটাকে শুরু করতে চলেছি, মানে ফ্যাক্টরি শুরু করতে খুলতে চলেছি, এখানে নানা ব্যাপার থাকে, অর্থনীতি থাকে সেই রাষ্ট্রে, মানে সেখানকার শ্রমিক। এটা তো ডোনাল্ড ট্রাম্পও জানেন, অ্যাপেলের সংস্থাও জানেন যে ভারতবর্ষে বা বাংলাদেশে বা ভিয়েতনামে বা চীনে যে পয়সায় শ্রমিক পাওয়া যায় সে পয়সায় আমেরিকায় কোনোদিনই পাওয়া যাবে না। ফলত ডোনাল্ড ট্রাম্পের এই যে দাদাগিরি, তিনি কার্যত হুমকির সুর দিচ্ছেন অ্যাপেলের সংস্থাকে অন্যান্য আমেরিকান আরো যে বিনিয়োগকারী বা শিল্পপতি রয়েছেন তাদের সামনে। কি বার্তাটা তাহলে গেল? তাহলে বার্তাটা বাকিদের কাছে এইটাই পৌঁছালো যে ট্রাম্পকে চটিয়ে কেউ ভারতে বিনিয়োগ করতে পারবে না, ফলত ভারতের অর্থনীতি কতটা তলানিতে, মানে ডোনাল্ড ট্রাম্প যেন তেন প্রকারণও চাইছেন যে ভারতের অর্থনীতিকে ধ্বংস করতে। ইভেন মেবি এটা হতে পারে, এটা কিন্তু শুধু মোদির নেতৃত্বকালীন ভারতকে, কারণ এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সময় মোদি যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মানে কি বলবো ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণকে উপেক্ষা করে কার্যত জো বাইডেন, পরবর্তীতে জো বাইডেন সরে দাঁড়িয়েছিলেন, কমলা হ্যারিসের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, এবং যার কারণের জন্য দেখুন খেয়াল করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিতে আসার পর প্রধানমন্ত্রী মোদীকে, তার যে এত প্রিয় বন্ধু হাউডি মোদি, আরো কত প্রোগ্রাম, তো সেই প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণটুকুই জানালেন না। অথচ আমন্ত্রণ না জানানোর এই যে মানে ব্যথা, সে ব্যথা সহ্য করতে না পেরে অবশেষে বিদেশ মন্ত্রীকে পাঠানো হয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে ওই একই শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প কিন্তু মোদিজির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মুকেশ আম্বানিকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়েছিলেন এবং উনি হাজিরও ছিলেন। আদানির যে বিষয়, সেই আদানির বিষয়, মানে ট্রাম্পের তো যে কোনো ইস্যু নিয়ে ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভাই ডিল আমি অবশেষে করবো, কিন্তু দরাদরি বার্গেনিংটা চলতে থাকবে, ছাড়বো হয়তো কিন্তু বার্গেনিং, মানে যেখানে আমার স্বার্থ জড়িয়ে আছে আমি আমারটা বুঝে নেব। আদানি ইস্যু, আদানির যে মামলা, সেই মামলার ইস্যুতেও এখন সেখানে একটা বৈঠক চলছে, প্রস্তাবনা চলছে, মেবি ওখানেও একটা ডিল, মেবি নয় ওখানেও একটা ডিল হয়েছে এবং হবেও। আদানিও তার ব্যবসায়িক লোক, ট্রাম্পও ব্যবসায়িক লোক, আদানিও ব্যবসায়িক লোক, আম্বানিও ব্যবসায়িক লোক। মোদিজি ব্যবসায়ী সাজতে গিয়েছেন বা সেজেছিলেন, সেজে রাজা বা সেজে ব্যবসায়ী কোনোদিনই হওয়া যায় না, ওটা হতে হয়, রক্তে থাকতে হয়। তো যাই হোক, তো এই যে অ্যাপেলের কর্ণধার, অ্যাপেলের সংস্থা, অ্যাপেলকে যে না করা হলো ভারতবর্ষে আসতে, তার জন্য বিদেশ মন্ত্রক বা ভারতের প্রধানমন্ত্রী দপ্তর পিএমও সেখান থেকে কোনো রকম কোনো কড়া প্রতিক্রিয়া আজ অব্দি দেওয়া হলো না কেন? গতকালের পর থেকে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই যে আপনি এরকমটা বলতে পারেন না। কে আমার দেশে এসে বিনিয়োগ করবে, কে বিনিয়োগ করবে না, আর কার্যত কোনো শিল্পপতিকে, সে শিল্পপতি কোথায় গিয়ে বিনিয়োগ করবে না করবে সেটা তো কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তো ঠিক করতে পারে না। তাহলে এখানে ভারতবর্ষ চুপ, এখানে বিদেশ মন্ত্রী চুপ। অদ্ভুত ব্যাপার, গত পরশু দিন দোহাতে এই মুকেশ আম্বানির সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। মোদিজি কার্যত, মোদিজির অত্যন্ত ঘনিষ্ঠ ভক্তগুলো জানেন যে মোদিজি কার্যত এখন কোন ঠাসা হয়ে পড়ছেন, নিঃসঙ্গ 56 মিলিমিটার ভাওতা দিয়ে প্রচার করা নিঃসঙ্গ বিশ্বগুরু। আদতে উনিও বুঝতে পারছেন যে বিশ্বগুরু উনি কোনোদিনই ছিলেন না, বিশ্বগুরু কে সেটা ওই যে বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত আর একটা অবাক করা ব্যাপার যে ট্রাম্পের এই যে দাদাগিরি, নির্বাচনে জিতে আসার পর থেকে যেভাবে মানে একের পর এক, কখনো প্রকাশ্যে বলছেন যে $21 মিলিয়ন দেওয়া হলো, তাতে ভারত সরকার চুপ, কোনো প্রতিক্রিয়া নেই। কাকতালীয় ভাবে সেদিন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, সেই দিনই গোয়েন্দা প্রধান, আমি বললাম তুলসী গাওয়ার্ড, সেদিন তিনি বলে দিলেন ইভিএম এ কিভাবে কারচুপি সম্ভব, ভারত সরকার তাতেও চুপ। তারপর ডোনাল্ড ট্রাম্প নাকি রাতভর আলোচনা করে ভারত পাকিস্তানের যুদ্ধে সিজফায়ার করিয়েছেন, তাতেও ভারত চুপ। ডোনাল্ড ট্রাম্পের কাছে নাকি খবর গেছে যে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে
পরমাণু হামলা পর্যন্ত হতে পারে, তাই তিনি মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধ থামিয়েছেন, মানে যুদ্ধ নয়, ঘাত প্রত্যাঘাত, সিজ ফায়ার করিয়েছেন। তাতেও প্রধানমন্ত্রী চুপ। প্রধানমন্ত্রী এটাও, ডোনাল্ড ট্রাম্প এটাও বললেন যে যুদ্ধ পরিস্থিতি মানে এই ঘাত প্রত্যাঘাত বন্ধ না হলে ব্যবসা করব না। মোদিজি তাতেও চুপ। আত্মনির্ভর ভারত কোথায় গেল? তাহলে আত্মনির্ভর ভারত ছিল না, ছিল পরনির্ভর ভারত। এই এত কিছুর পর হঠাৎ করে এই যে জিরো ট্যারিফ, তাহলে এবার তো প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের যে আইনসভা, তার যে দুটি কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে অতি শীঘ্রই সর্বদলীয় বৈঠক ডেকে এবং বিরোধীদেরকে এইগুলো তো খুলে বলতে হবে, রাষ্ট্রবাসীকে তো জানাতে হবে। আর রাষ্ট্রের এবং রাষ্ট্রবাসীরও উচিত আজ প্রতিটি প্রশ্ন আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা তুলে ধরুন যে সত্যি কি এটা সত্যি। তাহলে ভারত সরকার চুপ কেন? মোদি আপনি নীরব কেন? এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। আমেরিকা একদিকে বলছে আমি পাকিস্তান আর ভারতের মধ্যস্থতাকারী হিসেবে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যার জন্য সিজ ফায়ার করিয়েছি, অথচ পাকিস্তানকে যে সাপোর্ট করলো সেই তুরস্ককে আমেরিকা অস্ত্র বিক্রি করছে, পাকিস্তানকে বিশ্ব ব্যাংক থেকে টাকা দেওয়া করাচ্ছে। ভারত সরকারের কোথাও কোনো প্রতিবাদ করার এতটুকু স্পর্ধা নেই, ভারত সরকারের কোথাও কোনো স্বর তোলার এতটুকু আজ দৃঢ় সাহসী কণ্ঠ নেই। ভারতের বিদেশ মন্ত্রীর ভাষা ভাষা জবাব, বিদেশ সচিব বৈঠকে এলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে ভক্তকুল। এ কোন ভারত? এই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই গান গাইতে পারি আমরা এই ভারতে দাঁড়িয়ে? এক্ষুনি হয়তো ভক্তকুল বলবে বেরিয়ে যাও রাষ্ট্র থেকে। আরে রাষ্ট্র তোর বাপের। ঢপবাজি আর অন্ধ ভক্তের জন্য রাষ্ট্রের আজকে কোথায় অবস্থা? পররাষ্ট্র কোথায় আমেরিকা? এই আমেরিকার দাদাগিরি চুপ করিয়ে দিয়েছিল ইন্দিরা গান্ধী। আর আমেরিকা এসে বলছে যে ভারতে কে বিনিয়োগ করবে কে বিনিয়োগ করবে না তার চোখ রাঙানি। এই যে বার্তাটা পৌঁছলো, এই বার্তাটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যবসায়ী বা শিল্পপতি বা এই শিল্প মহলের কাছে। ট্রাম্পকে চটিয়ে যদি সত্যিই তাই হয় যে অ্যাপেল সংস্থা ভারতবর্ষে আর বিনিয়োগ করবে না, ফলত তাহলে কিন্তু ট্রাম্পকে চটিয়ে অন্য কোনো শিল্পপতি ভারতবর্ষে আর বিনিয়োগ করতে আসবে না। এতে ভারতের বেকারত্ব বাড়বে, কলকারখানা বন্ধ হবে, আর ভারতের অর্থনীতি কিন্তু ডাউন। মোদিজি স্বপ্ন দেখিয়েছিলেন না ভারতীয় রুপি সারা বিশ্বের কত নম্বর স্থানে যেন নিয়ে যাবেন, আর সেই স্থানে নিয়ে যেতে হবে না, কত নম্বর তলানিতে ঢুকবেন সেটাও মোদিজি সুস্পষ্ট করে দিক। আচ্ছা, এই যে তখন প্রথমেই বললাম যে ভয়াবহ ইঙ্গিত, আমেরিকার গোয়েন্দা প্রধান ওই একই দিন বিকালে যখন স্বীকার করছেন, একবার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন $21 মিলিয়ন দেওয়া হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায়, মোদিজি চুপ। সেদিনই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ড তিনি বলছেন যে ইভিএম হ্যাক করে কারচুপি করে ভোটের নির্বাচনের ফলাফল বদলে যাওয়া যায়। মোদিজি চুপ। ভারতবর্ষে বিরোধীরা যখন এই কথা বলেন তখন তো ভক্তকুল, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং ওই গ্র্যাজুয়েট শাহ স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় হম্বি তম্বি কত কথা, ছোট খুকি মেয়ে রানাওয়াত তারও কত কথা। আর যখন আমেরিকা তার গোয়েন্দা প্রধান যখন স্বীকার করছে তখন মোদিজি চুপ কেন? তাহলে কি কোথাও রাষ্ট্রবাসী হিসেবে এবং রাষ্ট্রের কাছেও এই প্রশ্নটা খুব যুক্তিসঙ্গতভাবে আজ উঠছে, তাহলে কি নির্বাচনীতে কারচুপি করেই প্রধানমন্ত্রী হয়েছিলেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী? তাহলে কি এই বিষয়ে বিপুল সংখ্যক গোপন কোন তথ্য ডোনাল্ড ট্রাম্প জানেন বলে ভারতের প্রধানমন্ত্রী চুপ? এবং তাই কি উনি আজ নরেন্দ্র মোদী না হয়ে সারেন্ডার মোদী? ভাববেন সাহসের সাথে। আর এই জন্যই আজকের এপিসোডের নাম আমি নরেন্দ্র নই, আমি সারেন্ডার মোদী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।